Hello everyone, this is Ezas from Gothenburg, Sweden. সো আজকে আরেকটা পর্ব নিয়ে আসলাম। একটু যেটা হলো যে পর্ব দিতে দেরি হচ্ছে। আমি অনেকগুলো মেসেজ পাচ্ছি আমার ফেসবুকের যে পেজ রয়েছে সেখানে মেসেজ পেয়েছি, লিঙ্কডইন প্রোফাইলে মেসেজ পেয়েছি, services.ajas@gmail.com আমার ইমেল অ্যাকাউন্টে আমি মেসেজ পেয়েছি। ইভেন আপনাদের থ্যাংক ইউ সো মাচ, আপনারা কমেন্ট করছেন আমার ভিডিওসগুলোতে, সেখান থেকেও আমি কিছু পার্টিকুলার মেসেজ পেয়েছি। সো যেটা হচ্ছে যে আজকের এই পর্ব করার উদ্দেশ্য হলো, সময় যেহেতু অলমোস্ট চলে এসেছে, 18ই অক্টোবর অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হয়েছে। এখন অ্যাপ্লিকেশন পোর্টাল অলমোস্ট ক্লোজিং এর পর্যায়ে চলে যাচ্ছে। সো যারা এখনো পর্যন্ত ইতিমধ্যে অ্যাপ্লিকেশন প্রসেসিংটা শুরু করেন নাই, তাদের জন্য আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই থাকছে না। বিকজ আপনাকে যেটা হচ্ছে আপনার ট্রান্সক্রিপ্ট রেডি করতে হতো, আপনাকে আপনার আইএলস দিতে হতো। আর যারা ইতিমধ্যে আইএলস দিয়ে দিয়েছেন, রেজাল্টস হাতে পেয়ে গিয়েছেন, বা হয়তো বা নেক্সট 1-2 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন, এবং যারা অলরেডি ট্রান্সক্রিপ্টস রেডি করে ফেলেছেন এবং সেটা কুরিয়ার করার প্রসেসে আছে, সো তাদেরকে অ্যাডভান্স কংগ্রাচুলেশনস, বিকজ আপনারা সময় মতোই আসলে কাজ করছেন। অ্যাপ্লিকেশন ফর সুইডেন যেটা হলো আপনার ডেডলাইন 17ই জানুয়ারি দেওয়া আছে, এবং সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করার এবং অ্যাপ্লিকেশন ফি পে করার লাস্ট ডেট দেওয়া আছে 1st of February। সো হাতে কিন্তু খুব বেশি সময় নেই, এখন অটাম 2022 ইনটেকের সময় একদম ঘনিয়ে এসেছে। সো যারা অলরেডি প্রসেসিং করে ফেলছেন বা ফেলেছেন, তাদের জন্য শুভকামনা। Best wishes to all of you, and those who just couldn't do it and still planning or thinking to attempt for IELTS, or probably collecting your transcript from the university, maybe or may not be like it can be in favor for you. So সেক্ষেত্রে আপনারা যদি আরো তাড়াতাড়ি করে সবকিছু প্রসেসিং করতে পারেন তাহলে ভালো, আর যদি প্রসেসিং তাড়াতাড়ি করতে না পারেন তাহলে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই থাকছে না। সো আজকের আসলে যেটা হলো এপিসোডটা করার রিজন হচ্ছে, যেহেতু সময় চলে এসেছে এবং অনেকেই অনেক ধরনের কোয়ারিজ থাকছে। আমি অনেকেই পার্সোনালি মেসেজ করছি, অনেকে আমাকে পার্সোনালি মেসেজ দিচ্ছে। সো চাচ্ছি যে কিছু কিছু কোয়ারিজগুলো এটা একটি জেনারেল ফর্মে সবার সামনে আসুক, এবং যেহেতু অলমোস্ট সময় চলে এসেছে, সো যাতে কোনো কনফিউশনস না থাকে। সো ফার্স্ট অফ অল, আপনার সুইডেনের ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনের জন্য অটাম 2022 ইনটেকে স্পেশালি 18ই অক্টোবর পোর্টাল ওপেন হয়েছে। আপনার অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হলো 17th জানুয়ারি। অর্থাৎ আপনি 17th জানুয়ারির মধ্যে আপনি universityadmissions.ac-তে আপনার একটি অ্যাকাউন্ট খুলবেন, এবং আপনি আপনার সিলেক্টেড ইউনিভার্সিটিগুলো, অর্থাৎ আপনার ইউনিভার্সিটি বা প্রোগ্রামগুলোকে আপনি র্যাঙ্কিং অর্ডারে সাজাবেন। সো র্যাঙ্কিং অর্ডার নিয়ে আমি এর আগেও অনেক ভিডিও করেছি, সেই ভিডিও থেকে দেখতে পারেন যে আসলে কিভাবে র্যাঙ্কিং অর্ডারগুলো করতে পারবেন। আমার প্লে লিস্টের মধ্যে ভিডিও লিঙ্কগুলো দেওয়াই আছে, সো সেখান থেকে দেখে নিতে পারেন। র্যাঙ্কিং অর্ডার নিয়ে আর কিছু বললাম না, এই জাস্ট 1 থেকে 4 র্যাঙ্কিং, যেটাকে টপ প্রায়োরিটিতে রাখবেন। সেটাতে আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বাকিগুলোতে আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতেও পারার সুযোগ থাকবে অথবা থাকবে না, দ্যাটস ইট। বাট আলটিমেটলি আপনি অ্যাপ্লাই করতে পারেন। একটা প্রশ্ন আমি পেয়েছিলাম, সেটা হলো যে আমার কি ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে পেমেন্টের ডেটটা তো দেওয়া আছে আপনার 1st of February, এবং সাপোর্টিং ডকুমেন্ট, এখানে এই সাপোর্টিং ডকুমেন্ট বলতে কি বোঝাচ্ছে আর আপনার পেমেন্টটা বলতে কি বোঝাচ্ছে? পেমেন্ট হলো 900 ক্রোনার। তো একজন আমাকে কোয়েশ্চেন করেছিল যে আমি 4টা ইউনিভার্সিটি সিলেক্ট করলে কি আমার এখানে আসলে 4 বার 900 ক্রোনা করে কি আমাকে পেমেন্ট করতে হবে? নো, 900 ক্রোনা আপনাকে একবারই পেমেন্ট করতে হবে। এখানে আপনাকে 4 বার কোনো পেমেন্ট করতে হবে না। আপনি যদি একটা ইউনিভার্সিটিও সিলেক্ট করেন, আপনাকে 900 ক্রোনা পে করতে হবে। আপনি যদি 4টা ইউনিভার্সিটি সিলেক্ট করেন, আপনাকে 900 ক্রোনাই পে করতে হবে। সো আপনাকে এখানে বারবার কোনো কিছু করতে হবে না। আচ্ছা, এর রিলেটেড যে কোয়েশ্চেনের অ্যান্সার দেবো সেটা হলো সাপোর্টিং ডকুমেন্ট। সাপোর্টিং ডকুমেন্ট বলতে এখানে কি বোঝাচ্ছে? সাপোর্টিং ডকুমেন্ট কি আমার ট্রান্সক্রিপ্ট, নাকি আমার ট্রান্সক্রিপ্টের সাথে আমার যে আপনার সার্টিফিকেটস, কোনটাকে আসলে সাপোর্টিং ডকুমেন্ট বোঝাচ্ছে? সাপোর্টিং ডকুমেন্ট বলতে আপনার শুধু ট্রান্সক্রিপ্টকে বোঝাচ্ছে। সাপোর্টিং ডকুমেন্ট আপনার যেটা হলো কুরিয়ার করতে হবে, সেটা শুধুই ট্রান্সক্রিপ্ট।
আর এছাড়া আপনি যেগুলো আপলোড করতে পারেন, আপলোড করার জন্য আপনার সার্টিফিকেট রয়েছে, আপনার রেজুমে রয়েছে, আপনার পাসপোর্ট স্ক্যান কপি রয়েছে, আপনার আইএলটিএস এর টেস্ট রিপোর্ট ফর্ম রয়েছে, আপনার কাছে যদি কোনো আপনার সুপারভাইজার বা সে ফর এক্সাম্পল আপনার ইউনিভার্সিটি প্রফেসরের কোনো রেকমেন্ডেশন লেটার থাকে সেটা রয়েছে, সেগুলো আপনি আদার ডকুমেন্টসের মধ্যে দিতে পারেন বা মিক্সড ডকুমেন্টসের মধ্যে আপনি আপলোড করতে পারেন। দ্যাটস ইট। কুরিয়ার করার জন্য অনলি ট্রান্সক্রিপ্ট আপনার পোর্টালে আপলোড করার কোনো দরকার নাই। ঠিক আছে, সো দিজ আর দি সাপোর্টিং ডকুমেন্টস। মেইন জিনিস মনে রাখতে হবে, আপনার আইডেন্টিটি হচ্ছে আপনার পাসপোর্ট কপি, সেটা আপনি আপলোড করবেন। আপনার ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য হচ্ছে হলো আপনার আইএলটিএস এর টেস্ট রিপোর্ট ফর্ম, সেটা আপনি আপলোড করবেন। দেন আপনার যেটা হচ্ছে আপনি চাইলে আপনার এসএসসি এইচএসসির আপনি যে সার্টিফিকেট আছে সেটা আপনি আপলোড করতে পারেন। সবকিছু কিন্তু কালার স্ক্যান কপিতে আপনি আপলোড করবেন। এছাড়া আপনার বিবিএ এর আপনি সার্টিফিকেট আপলোড করবেন। আপনার যদি এমবিএ থাকে, আপনি যদি এমবিএ দিতে চান তাহলে আপনি এমবিএ এর সার্টিফিকেট আপলোড করবেন। আপনার সিভি করবেন আপনি হচ্ছে হলো ইউরোপাস ফরম্যাটে, এবং ইউরোপাস ফরম্যাটে করে সেটাকে আপনি আপলোড করবেন। আর এছাড়া আদার যদি আপনি ডকুমেন্টস দিতে চান, লাইক হচ্ছে হলো এনি সর্ট অফ রেফারেন্স ফ্রম প্রফেসর, ইউনিভার্সিটি প্রফেসর, আপনার যদি কোনো পাবলিকেশনস থাকে, সেটার যদি কোনো রেফারেন্স থাকে, তাহলে সেগুলো আপনি আপলোড করতে পারেন। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকে যে জব এক্সপিরিয়েন্স আপলোড করবো নাকি। জব এক্সপিরিয়েন্স বেসিক্যালি আপনার এটা আপলোড করার কোনো প্রয়োজন নেই, বিকজ আপনি এটা আপনার ইউরোপাস সিভির মধ্যে অলরেডি মেনশন করে দিচ্ছেন। যদি তাদের প্রয়োজন হয়, যদি তাদের কখনো দরকার পড়ে, আপনাকে আপনার কাছে চেয়ে নিতে পারবে। এটা অলরেডি আপনার সিভির মধ্যে আছে। এখন একটা জিনিস হচ্ছিল, এক গাদা ডকুমেন্টস আপলোড করে একটা কেস অফিসারের জন্য, কারণ কোনো না কোনো কেস অফিসার আপনার এই পোর্টফোলিওটাকে অ্যাসেস করবে, চেক করবে। সো তাকে মানে কনফিউজ করার আসলে কোনো দরকার নাই, কারণ অনেকের আছে 10 বছরের এক্সপিরিয়েন্স, 15 বছরের এক্সপিরিয়েন্স, 20 বছরের এক্সপিরিয়েন্স। এখন এর মাঝখানে সে হয়তো বা 5টা 10টা অর্গানাইজেশন সে পরিবর্তন করেছে, প্রত্যেকটা যদি সে এভাবে সার্টিফিকেট আপলোড করতে থাকে, এটা আসলে দেখতেও খারাপ দেখায়। সো বেটার আপনি আপনার রেজুমেতে যা মনে চায়, যা ইচ্ছা আপনি তাই উল্লেখ করেন, কিন্তু এই জব এক্সপিরিয়েন্স রিলেটেড সার্টিফিকেটস গুলো আসলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আপনার ইউনিভার্সিটি প্রফেসরের কোনো যদি আপনার রেকমেন্ডেশন লেটার থাকে, সেটা কেন দিতে বলি, বিকজ ইট ইজ রিলেটেড টু ইউনিভার্সিটি। যেটা আপনার যদি কোনো পাবলিকেশন থাকে, সেটার যদি কোনো কোনো রেকমেন্ডেশন লেটার থাকে বা কোনো অথরাইজেশন লেটার থাকে, তাহলে ইটস আ এডেড প্লাস ফর ইউ, সেটা দিতে বলছি। বাট আদার আসলে আননেসেসারি স্টাফস দিয়ে জিনিসটাকে কাম্বারসাম করাটা কোনো মানে নাই। ওকে, নাও কুরিয়ার যে করতে হবে, কুরিয়ারের বিষয়টা হচ্ছে শুধুমাত্র আপনার ট্রান্সক্রিপ্ট আপনি কুরিয়ার করবেন, আর অন্য কোনো কিছু না। ট্রান্সক্রিপ্টের সাথে আপনার সার্টিফিকেট আপনি এনভেলপের মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন না। আপনার এখানে যে ইউনিভার্সিটি অ্যাডমিশনে যে পিডিএফ কভার লেটার যেটা জেনারেট হয়েছে, সেটাও ঢোকানোর চেষ্টা করবেন না। কোনো কিছু ঢোকানোর দরকার নেই। ইট শুড বি অনলি দ্য ট্রান্সক্রিপ্ট। ট্রান্সক্রিপ্ট কিভাবে থাকবে আমি অনেকবারই আমার বিভিন্ন ভিডিওতে বলেছি, তারপর আমি দেখছি যে অনেকেরই অনেক কনফিউশন থাকছে। অনেকে কেউ কেউ জিজ্ঞেস করেছে যে এটা কি আসলে নতুন ট্রান্সক্রিপ্ট হতে হবে না পুরান ট্রান্সক্রিপ্ট হতে হবে। দেখুন, আপনাকে ইউনিভার্সিটি অ্যাডমিশনস বলেছে যে আপনি ট্রান্সক্রিপ্টের অরিজিনাল পেপারটা আপনি পাঠাবেন। এখন অরিজিনাল পেপারটা আপনাকে, যেটা হচ্ছে যে আমাদের দেশে কয়েকভাবে ট্রান্সক্রিপ্ট ইস্যু করা হয়। একটা হচ্ছিল স্টুডেন্ট কপি। সো আপনি যদি স্টুডেন্ট কপি পেয়ে থাকেন, সেটা আপনি ইউনিভার্সিটি অ্যাডমিশনকে আপনি পাঠাতে পারবেন না, বা সেটা পাঠানোর আপনার এখতিয়ার নাই। কারণ ইউনিভার্সিটি অ্যাডমিশনস ইন সুইডেন চায় আপনার রেসপেক্টিভ ইউনিভার্সিটি তাদেরকে কুরিয়ার করবে একটি নিউলি ইস্যুড ট্রান্সক্রিপ্ট। সো আপনি যেটা করতে পারেন যে আপনি একটা নতুন ট্রান্সক্রিপ্ট আপনি ইস্যু করাতে পারেন, যেটা অবশ্যই হচ্ছে হলো ইস্যুড ইন ফেভার টু হবে ইউনিভার্সিটি অ্যাডমিশনস ইন সুইডেন। ঠিক আছে? আচ্ছা, কোনো কোনো বিশ্ববিদ্যালয় আছে, কোনো কোনো বিশ্ববিদ্যালয় আছে যেখানে হচ্ছে হলো দিতে চায় না। হ্যাঁ, ট্রান্সক্রিপ্টের জন্য অনেক ঝামেলা করে, যে আবার আরেকজনের নাম দিয়ে দিব, আপনার কাছে যেটা আছে সেটা দেন। এখন আপনার কাছে যেটা আছে সেটাতে যদি আপনি দেখেন যে সেখানে কোনো ইস্যুড টু অর ইস্যুড ইন ফেভার টু এরকম কোনো কিছু উল্লেখ নাই, অর্থাৎ ইটস নট এ স্টুডেন্ট কপি, ইটস নট ইস্যুড টু স্টুডেন্ট, স্টুডেন্ট কথাটাই লেখা নাই, কারো নাম উল্লেখ নাই, কোনো কিছু উল্লেখ নাই, জাস্ট ট্রান্সক্রিপ্ট। ঠিক আছে, তাহলে আপনি কি করতে পারেন, আপনি
এটা যেহেতু আপনাকে নতুন কপি পাঠাতে হবে, আপনি কিন্তু সেই 1974 সালের কপি পাঠালে তো হবে না, আপনাকে একদম নতুন করে কপি পাঠাতে হবে। সো আপনি সেই কপিটাকে আপনি ফটোকপি করতে পারেন। ফটোকপি করে মনে রাখবেন আপনার ইউনিভার্সিটির রেজিস্ট্রার অফিস অথবা চিফ অফ এক্সাম কন্ট্রোলার এখান থেকে আপনাকে অ্যাটাস্টেড করাতে হবে। এটা কিন্তু কোনো নোটারি পাবলিকের কাছে অ্যাটাস্টেড করালে হবে না। ইউনিভার্সিটি অ্যাডমিশনের ওয়েবসাইটে কিন্তু স্ট্রিক্টলি বলা আছে এটা ইদার রেজিস্ট্রার অফিস অথবা চিফ অফ কন্ট্রোলার্সের অফিস থেকে আপনাকে বা একাডেমিক রেজিস্ট্রারের অফিস থেকে আপনাকে এটা অ্যাটাস্টেড করাতে হবে। আদার কোনো নোটারি, কোনো প্রফেসরেরও ইভেন যদি কোনো মানে অ্যাটাস্টেশন থাকে সেটাও কিন্তু আপনার অ্যাকসেপ্টেবল না। ঠিক আছে, সো সেটা করে আপনি এনভেলপে ভরে পাঠাবেন। ইদার আপনি একটা নতুন কপি পাঠাতে পারেন, নতুন কপি যদি আপনি উইথড্র করতে পারেন করে আপনি সেটা অবশ্যই ইউনিভার্সিটি অ্যাডমিশন ইন সুইডেনের নামে ওঠানোর চেষ্টা করবেন, করে পাঠিয়ে দিবেন। অথবা আপনি ফটোকপি করবেন, যেটা আসলে স্টুডেন্ট কপি ছিল না বা কোনো নাম মেনশন নেই, সেটাকে আপনি অ্যাটাস্টেড করিয়ে আপনি পাঠাবেন। পাঠানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সেন্ডার মাস্ট বি ইয়োর ইউনিভার্সিটি। সেন্ডার যেন কোনোভাবে সেন্ডারের ক্ষেত্রে আপনার নাম যেন কোনোভাবে না আসে। ঠিক আছে, সো এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। কারণ যেহেতু আমাদের দেশের ইউনিভার্সিটিগুলো থেকে ডাইরেক্টলি কুরিয়ার করে না, কুরিয়ারটা আপনার নিজেরই করতে হবে। সো আপনাকে ডিএইচএল করেন অথবা ফেডেক্স করেন, হোয়াট এভার যেটাই করেন না কেন, আপনাকে অবশ্যই আপনাকে যে আপনার যিনি সেলস রিপ্রেজেন্টেটিভ থাকবে বা কাউন্টারে যিনি থাকবে তাকে অবশ্যই বলতে হবে যে নাম যেন, সেন্ডার যেন অবশ্যই আপনার রেসপেক্টিভ ইউনিভার্সিটি হয়। কারো কারো কোয়েশ্চেন ছিল যে বিবি এমবি আমার দুইটা আছে, তাহলে কি আমি দুটোই পাঠাবো? হ্যাঁ, দুটোই আপনি পাঠাবেন। আপনার দুইটা যদি সেম ইউনিভার্সিটি হয়, সে আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিও করেছেন, এমবিএ করেছেন, সো ইটস আ সেম ইউনিভার্সিটি, আপনি এক কুরিয়ারে করে আপনি পাঠিয়ে দিতে পারেন। একটা এনভেলপে করে আপনি দুইটা ট্রান্সক্রিপ্ট কিন্তু পাঠাতে পারেন, কোনো সমস্যা নাই। আর এটা যদি হয় আপনার ডিফারেন্ট ইউনিভার্সিটি, তাহলে আপনাকে দুইটা ইউনিভার্সিটির আলাদা আলাদা খামে করে আলাদা আলাদা দুইটা আপনাকে কুরিয়ার করতে হবে। আপনি এক কুরিয়ারে পাঠাতে পারবেন না, বিকজ দুইটা ইউনিভার্সিটি অ্যাট এ টাইম নিশ্চয়ই কুরিয়ার করবে না, দুইটা ইউনিভার্সিটি আলাদা আলাদা সময় কুরিয়ার করবে। সো আপনার যদি বিবিএ এক ইউনিভার্সিটিতে থাকে, এমবিএ আরেকটা ইউনিভার্সিটিতে থাকে, তাহলে আপনি এভাবে করতে পারেন। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করে যে আসলে ইউকে তে তো এমবিএ দেওয়াই নাকি যায় না। আমার ইউকে সম্পর্কে খুব একটা আইডিয়া নাই। ইউকে তে নাকি একদম এমবিএ এর কথা বলাই যায় না, তাহলে আর তারা মাস্টার্স বা এমবিএ করতে পারমিশন দিবে না। সুইডেনে এটা কোনো ফ্যাক্ট না। আপনি পড়ালেখা আপনি আপনার আজীবন বৃদ্ধকাল পর্যন্ত করে যেতে পারেন। আপনার একটা না 10টা মাস্টার্স থাকতে পারে, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। দ্য ফ্যাক্ট ইজ আপনার যত প্রোফাইল ভারী থাকবে তত এখানে এটাকে ভালো হিসাবে কনসিডার করে। আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, সো it's completely up to you. If you want to avoid any unforeseen risk, then yes, you don't really have to submit your MBA documents. ঠিক আছে, সো দরকার নেই। আর যদি চান যে দিবেন তাহলে দিতে পারেন, বিকজ সামটাইমস ইট ক্যান বি অ্যান অ্যাডেড প্লাস। এটার রিজনটা আমি আপনাদেরকে বলছি। আচ্ছা, সো এরপরে আপনার যেটা হচ্ছে হলো আপনার এপ্রিলের 1 তারিখে আপনি পেমেন্ট করে দিচ্ছেন, আপনার সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করে দিচ্ছেন, এর মধ্যে কুরিয়ার করছেন, এবং কুরিয়ার যেটা হচ্ছে হলো ইউনিভার্সিটি অ্যাডমিশনের কাছে যাওয়ার পরে সেটা তারা ভেরিফাই করে দেখবে। তারা কারোর সাথে ভেরিফাই করবে না, তারা নিজেরা এটাকে ক্রস চেক করে দেখবে। If they find it authentic and if they find it the document is proper and acceptable, তাহলে তারা সেই ডকুমেন্টটাকে আপনার যে প্রোফাইল ইউনিভার্সিটি অ্যাডমিশনস .se তে সেখানে একটা কানেক্ট করে দেবেন। আপনার প্রোফাইলে আপনি যখন নিচের দিকে নামবেন মাই ডকুমেন্টসে, তখন দেখবেন যে ইয়োর ট্রান্সক্রিপ্ট হ্যাজ বিন কানেক্টেড বা কানেক্টেড টু দ্য পোর্টাল এরকম দেখাচ্ছে। সো রেজাল্ট অ্যানাউন্স কবে হবে? রেজাল্ট অ্যানাউন্স হবে হচ্ছে হলো আপনার এপ্রিলের 7 তারিখ 2022 সাল, এপ্রিলের 7 তারিখ। এখন আপনার অ্যাপ্লিকেশনের আপনার যেটা হচ্ছে হলো লাস্ট ডেট 17 জানুয়ারি, অ্যাপ্লিকেশন ফি লাস্ট ডেট এবং সাপোর্টিং ডকুমেন্ট আপলোডের লাস্ট ডেট হচ্ছিল 1 ফেব্রুয়ারি। সো 1 ফেব্রুয়ারি থেকে শুরু করে 7 এপ্রিল, ইটস এ হিউজ টাইম। ওকে, সো এই টাইমের মধ্যে যেটা হচ্ছে হলো যে অনেক ধরনের ব্যাপার স্যাপার ঘটতে পারে, সেটা নিয়ে আমি এখন ডিসকাস করব। রেজাল্ট কিন্তু আলটিমেটলি আপনার 7 এপ্রিলেই আপনার অ্যানাউন্স হবে। এর আগে আপনার প্রোফাইলে যাই দেখাক না কেন, যাই হোক না কেন, আপনি একটা এক্সপেকটেশন রাখতে পারেন, বাট নাথিং মোর দ্যান দ্যাট। ঠিক আছে, রেজাল্ট আলটিমেটলি আপনার 7 এপ্রিলেই আসবে। ঠিক আছে, সো আচ্ছা, কি কি
জিনিস হতে পারে সেটা নিয়ে এবার আমি কথা বলি। 3 রকমের জিনিস ঘটতে পারে, একটা হলো ইন প্রগ্রেস, একটা হচ্ছে কোয়ালিফাইড, একটা হচ্ছে আনকোয়ালিফাইড। সো এগুলো কি একে একে বলি। আপনার আপনি লিনিয়াস ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন, এখন আপনি এপ্রিলের যেটা হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখে আপনার পোর্টাল টোটালি ক্লোজ হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আর অ্যাপ্লিকেশন আপনি প্রসেসিং করতে পারবেন না বা কিছু করতে পারবেন না। এখন হচ্ছে অ্যাসেসমেন্টের টাইম। আপনার এপ্রিলের 7 তারিখের আগের দিন পর্যন্ত আপনার প্রোফাইলের অ্যাসেসমেন্ট চলবে। এখন যদি ইন প্রগ্রেস থাকে, সেই লিনিয়াস ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করেছেন, লিনিয়াস ইউনিভার্সিটির পাশে লেখা আছে ইন প্রগ্রেস, তো সেটার মানে কি বোঝাচ্ছে? সেটার মানে বোঝাচ্ছে যে এটার এখনো অ্যাপ্লিকেশনটা চলমান, এটা এখনো তারা হাত দেয় নাই, তারা এখনো এটা হয়তো বা দেখছে বা দেখে নেই বা দেখা শুরু করে নাই। সো এটা ইন প্রগ্রেস। যদি ইন প্রগ্রেস থাকে, অ্যাডভান্টেজ হচ্ছে আচ্ছা ঠিক আছে চলছে, এখনো পর্যন্ত চলছে, ওকে চলুক, সমস্যা নেই। এরপর সেকেন্ড অপশন হচ্ছিল আনকোয়ালিফাইড। আনকোয়ালিফাইড লেখা আসতে পারে, যাদের আনকোয়ালিফাইড আসবে তাদের জন্য যেটা হলো দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু থাকছে না। অনেক ক্ষেত্রে আপনার আনকোয়ালিফাইড থেকে কখনোই আপনি কন্ডিশনালি অ্যাডমিটেড হতে পারবেন না। কন্ডিশনালি অ্যাডমিটেড কেন বলছি, কারণ বাংলাদেশের সকল স্টুডেন্টদেরকে টিউশন ফি পে করতে হয়, সো আপনাকে ডাইরেক্টলি অ্যাডমিটেড দেখাবে না। 7ই এপ্রিল আপনার কিন্তু রেজাল্ট যখন অ্যানাউন্স হবে, তখন যে ইউনিভার্সিটি আপনাকে সিলেক্ট করবে সে আপনাকে স্টেটাস শো করবে ইউ আর কন্ডিশনালি অ্যাডমিটেড। সো আপনি কন্ডিশনটা হলো যে টিউশন ফি পে করার মাধ্যমে, ওয়েদার আপনি স্কলারশিপ পেয়ে থাকেন বা না পেয়ে থাকেন ডাজন্ট ম্যাটার, ইউ আর কন্ডিশনালি অ্যাডমিটেড। ওকে, সো আনকোয়ালিফাইড যদি হয়, যেটা বলছিলাম, যদি আপনার স্টেটাসটা আপনি 7th এপ্রিলের আগে, যেটা হলো আপনার অ্যাপ্লিকেশন ডেডলাইন থেকে শুরু করে রেজাল্ট পাবলিশের মধ্যবর্তী যে ডিউরেশনটা, এই ডিউরেশনে যদি দেখায় ইট ইজ unqualified, say you have applied for Linköping University and it's showing unqualified, তাহলে আসলে কনসিকুয়েন্সেসটা কি? ফার্স্ট অফ অল আপনি চেক করবেন, ওখানে একটা ড্রপ ডাউন মেনু থাকে আনকোয়ালিফাইড এর নিচে বা ওই স্ট্যাটাসের নিচে, যে কেন আপনাকে আনকোয়ালিফাইড করছে। ফার্স্ট অফ অল আপনাকে আনকোয়ালিফাইড করার রিজন থাকতে পারে যে আপনার 180 ECTS ম্যাচ করে নাই। অনেক ক্ষেত্রে এরকম হয় যে সাধারণত বাংলাদেশের কিছু রিনাউন্ড ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্ট ছাড়া অন্যান্য ইউনিভার্সিটির ট্রান্সক্রিপ্টগুলা সুইডেনে এখানকার কেস অফিসাররা অনেক সময় বুঝতে পারে না, ঠিক আছে? কারণ ডিজাইন বা ফরম্যাটটা এভাবে করা, অনেকে দেখে এটা বুঝতে পারে না যে আসলে এটা কি 180 ECTS কমপ্লাই করছে কি করছে না। সো মোস্টলি তারা ফর এক্সাম্পল আপনার রিনাউন্ড ইউনিভার্সিটিস গুলো, রিনাউন্ড টপ প্রাইভেট ইউনিভার্সিটিস গুলোর ট্রান্সক্রিপ্টটা তারা দেখে খুব ইউজ টু, বিকজ দোজ হ্যাভ আ ভেরি স্ট্যান্ডার্ড ফরম্যাট। বাট আদার অনেক ইউনিভার্সিটির কিন্তু আপনার ফরম্যাট অনেক লো স্ট্যান্ডার্ডের হয়, যে কারণে সেটা দেখে বা এত বেশি মানে হিজিবিজি থাকে, যে অনেক সময় দেখে একটা কেস অফিসার হয়তো বা কোনো কিছু মিস আউট করে ফেলতে পারে। দ্যাট ক্যান বি আ হিউম্যান এরর। ইন দ্যাট কেস হোয়াট ইউ ক্যান ডু ইজ, যদি আপনি 180 ECTS কমপ্লাই করেন, নো প্রবলেম, মেইল টু ইউনিভার্সিটি অ্যাডমিশনস ডাইরেক্টলি। দের ইজ আ কন্ট্যাক্ট ফর্ম ইন universityadmission.se, just email them. You can even select the category for which purpose you are contacting them. একটা বা দুইটা ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনার কাছে রেসপন্স চলে আসবে। ইফ ইউ কমপ্লাই 180 ECTS, দেন আপনি সেগুলোর প্রুফ সহ পাঠান, এবং পাঠানোর পরে যদি তারা মনে করে যে নো, ওকে এই ব্যক্তি তো এটা কমপ্লাই করছে, আপনার স্ট্যাটাসটা কিন্তু আনকোয়ালিফাইড থেকে ইদার কোয়ালিফাইড অথবা ইন প্রগ্রেসে আবার চলে যাবে, ঠিক আছে? এই ডিউরেশনটার মধ্যে, রেজাল্ট পাবলিশ হওয়ার আগে এটা চলে যাবে। এটা কিন্তু আপনি আনকোয়ালিফাইড দেখে ভয় পেয়ে বা ঘাবড়িয়ে যাওয়ার আসলে কোনো প্রয়োজন নাই। সেকেন্ড থিং যেটা হলো মেবি এরকম হতে পারে যে কোনো স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্টের অমুক সাবজেক্টের ক্রেডিট ম্যাচ করে নাই বা অমুক সাবজেক্টের কোনো ইনফরমেশন তারা পায় নাই আপনার ট্রান্সক্রিপ্টের মধ্যে, সেটাও যদি আপনি কমপ্লাই করে থাকেন, আপনি তাহলে অবশ্যই মেইল করবেন, মেইল করে সেটাকে সর্ট আউট করার চেষ্টা করবেন। আর যদি দেখেন যে আসলে আপনারই কোনো ফল্ট ছিল, আপনি আসলে কমপ্লাই করতেন না, বাট ইউ অ্যাপ্লাইড ফর দ্যাট পার্টিকুলার প্রোগ্রাম অর দ্যাট পার্টিকুলার ইউনিভার্সিটি অ্যান্ড দে হ্যাভ আনকোয়ালিফাইড ইউ, তো তখন আসলে কিছু করার থাকে না, তখন আসলে কিছু করার নেই। আপনার যদি আইএলস এর রেজাল্ট থাকে হলো 6, বাট আপনি অ্যাপ্লাই করছেন,
আপনাকে তারা আনকোয়ালিফাই করে দিবে ডেফিনেটলি, বিকজ ইটস নট 6.5, ইট হ্যাজ টু বি 6.5। ওকে, অ্যান্ড মিনিমাম আপনার যেটা হচ্ছিল যে ইন্ডিভিজুয়াল মডিউলে 5.5 পেতে হবে। সো এমন হতে পারে আপনি 6.5 পেয়েছেন ব্যান্ড স্কোরে, বাট কোনো একটা পার্টিকুলার মডিউলে আপনি 5 পেয়েছেন, 5.5ও পান নাই। ঠিক আছে, সো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ফল্ট, এটা কিন্তু তাদের ফল্ট না। আচ্ছা, সো এবার আপনি আনকোয়ালিফাইড জিনিসটা তাহলে বুঝতে পেরেছেন, রাইট? সো আশা করি যাতে কারো আনকোয়ালিফাইড না আসে, সবাই যাতে ইন প্রগ্রেস থেকে ডাইরেক্ট কোয়ালিফাইডই দেখায়। আচ্ছা, ইভেন যদি আপনার ইন প্রগ্রেসটা যদি আপনার থ্রু আউট দি অ্যাপ্লিকেশন পিরিয়ডও থাকে, কোনো প্রবলেম নাই। ইটস বেটার টু সি ইন প্রগ্রেস রাদার দেন সিইং আনকোয়ালিফাইড। ওকে, কারণ রেজাল্ট আপনার অ্যাট দ্য এন্ড আপনার এপ্রিল 7-তেই কিন্তু পাবলিশ হবে, তার আগে কিন্তু আপনার পাবলিশ হবে না। সো রেজাল্টের ডেট 7th of April, এর আগে যাই হোক, শুধু আনকোয়ালিফাইড আসছে নাকি সেটা খালি খেয়াল করবেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে থার্ড যেটা হচ্ছিল কোয়ালিফাইড। অনেক সময় দেখবেন যে আপনি সে ফর এক্সাম্পল আপনি বোরাস ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন, আপনার পাশে স্টেটাস দেখাচ্ছে কোয়ালিফাইড। ঠিক আছে, বা যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন, সে স্টকহোম ইউনিভার্সিটি, পাশে কোয়ালিফাইড আসছে। কোয়ালিফাইড যদি আসে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দ্যার ইজ আ হায়ার চান্স। খুশি হয়ে যাবেন না কিন্তু, এটা যে আপনার হয়ে গেল তা কিন্তু না, বাট definitely there is a higher chance, there is a higher possibility that you might probably get conditionally admitted. সো সেই ক্ষেত্রে আপনার কি দেখতে হবে, সেখানে ড্রপ ডাউন মেনু আছে কোয়ালিফাইড এর নিচে, আপনি জাস্ট ক্লিক করবেন, দেখবেন যে আসলে কি বলছে। কোয়ালিফাইড হলে তখন ওরা আগে ধরে নেয় যে এই অ্যাপ্লিকেশনটা সুটেবল, এই ক্যান্ডিডেটটা সুটেবল। ডাজন্ট মিন তারা এটাকে তারা নিয়ে নিচ্ছে, মানে ডাজন্ট মিন আপনাকে তারা প্লেস অফার করছে, বাট ইউ আর এলিজিবল ফর দিস পার্টিকুলার প্রোগ্রাম, তারা আপনাকে কিউতে রাখছে। সো এখানে আপনার কি কি থাকবে, আপনি যদি কোয়ালিফাইড হন তাহলে আপনাকে মেরিট রেটিং দেখাতে পারে। সো মেরিট রেটিংটা কি, মেরিট রেটিং হলো যে আপনার ইটস জাস্ট আ নাম্বার। ওকে, অনেক সময় আপনার প্রোফাইলকে দেখে একটা নাম্বারিং করে, যে সে ফর এক্সাম্পল 265 এর মধ্যে আসলে আপনার প্রোফাইলে আপনি কত পাচ্ছেন। সো মেরিট রেটিং এর নাম্বারটা দেওয়াই থাকে। আপনার যদি সে এমবিএ থাকে, হ্যাঁ, তাহলে আপনাকে লাইক 285 আউট অফ 285 দিতে পারে, 165 আউট অফ 165 দিতে পারে। আপনার যদি যেটা হলো যে এমবিএ না থাকে তাহলে হয়তো আর একটু কম দিতে পারে। ঠিক আছে, বা আপনার যদি বিবিএ পোর্টফোলিও খুব ভালো থাকে তাহলে আপনাকে হয়তো বা ফুল স্কোরটাও দিতে পারে। ঠিক আছে, এছাড়া আপনার আরো কিছু লেখা আসতে পারে কোয়ালিফাইডের নিচে, লাইক হলো আপনার ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট, আরো অনেক কিছু, অনেক ধরনের আপনার কথাবার্তা লেখা থাকতে পারে। ঠিক আছে, এগুলো নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই, এগুলো নিয়ে আপনি হ্যাপি থাকেন যে ইউ আর অ্যাটলিস্ট কোয়ালিফাইড ফর দিস। ওকে, বাট ইট ডাজন্ট মিন দ্যাট ইট গ্যারান্টিজ ইউ আ প্লেস। ওকে, সো রেজাল্ট কিন্তু আলটিমেটলি 7th of April। এমনও হয়েছে 4টা ইউনিভার্সিটি বা 4টা প্রোগ্রামেই আপনার কোয়ালিফাইড আসা সত্ত্বেও কোনো জায়গাতে কন্ডিশনালি অ্যাডমিটেড আসে নাই, কারণ আপনিও যেমন কোয়ালিফাইড হয়েছেন, আরো মাল্টিপল ক্যান্ডিডেটস কোয়ালিফাইড হয়েছে। সো ইট ডিপেন্ডস অন the applications, how many applications they are receiving and how many profiles they are assessing. It depends on that. Okay, সো এখানে আসলে গ্যারান্টির কোনো কিছু নেই। এখানে এটা ইটস নট লাইক যে আপনার গত বছর এত হয়েছে সো এই বছর এত হতে হবে, নো, এরকম কোনো অপশন নেই। ইট ডিপেন্ডস অন দ্য অ্যাপ্লিকেশনস এন্ড ইট ডিপেন্ডস অন দ্য প্রোফাইলস। সো অনেক ক্ষেত্রে আপনার বা মোস্ট অফ দ্য মেজরিটি পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনার সুইডেনে জিম্যাট হলো ফার্স্ট প্রায়োরিটি। সো যাদের জিম্যাট আছে তাদেরকে একদম ফার্স্ট অপশনে সিলেক্ট করে, সেকেন্ড অপশনে হলো এই ইউনিভার্সিটি মেরিট রেটিং, অর্থাৎ আপনার বিবিএ ডিগ্রি, এমবিএ ডিগ্রি, এগুলো। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে এখানে কিন্তু জিম্যাট হোল্ডার যারা আসে তাদেরও একটা হিউজ অপশন, মানে একটা স্লট যেটা হলো আপনার এখানে অ্যাডমিশন নিয়ে নিবে, দেন আপনার অপশনটা আসবে। অসুবিধা নেই আপনার যদি জিম্যাট না থাকে, আমারও জিম্যাট ছিল না, সবাই যে জিম্যাট থাকে তাও না, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। আপনার যদি লাকে লেগে যায় আপনার ভার্সিটিতে, যে কোনো ভার্সিটিতে আপনার কন্ডিশনালি অ্যাডমিটেড চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, সো আই হোপ আমি পেমেন্টের ব্যাপারে কথা বললাম, 180 ECTS এর ব্যাপারে কথা বললাম, কোয়ালিফাইড, আনকোয়ালিফাইড, ইন প্রগ্রেস,
এই স্ট্যাটাসগুলোর ব্যাপারে কথা বললাম। আরেকটা প্রশ্ন, আচ্ছা ট্রান্সক্রিপ্টের ব্যাপারে কথা বলেছি, অ্যাপ্লিকেশন ডেডলাইনের ব্যাপারে কথা বলেছি। আরেকটা প্রশ্ন যেটা হলো আমাকে একজন প্রশ্ন করেছে যে আইএলস একাডেমিক যেটা হলো ম্যান্ডেটরি, সেটার জায়গায় কি আইএলস ইউকে ভিআই চলবে নাকি? হ্যাঁ, IELTS UKVI is a different format, but it's also similar to IELTS Academic. So University Admission কি বলে? University Admission বলে যে IELTS Academic হতে হবে অথবা IELTS UKVI এটা হতে হবে। সো আপনার এটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের মধ্যে রেফারেন্সটা আছে, দেখে নিতে পারবেন, বুঝে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু IELTS জেনারেল, হ্যাঁ, সেই ফরম্যাটটা কিন্তু আপনার চলবে না। ইট হ্যাজ টু বি ইদার IELTS Academic or UKVI। আচ্ছা, এরপরে আপনার যেটা হলো আমি তো বলেছি যে আপনি একটা ইউনিভার্সিটি 900 ক্রোনা দিয়ে আপনি একটা ইউনিভার্সিটিও সিলেক্ট করতে পারেন, আবার 4টা ইউনিভার্সিটিও সিলেক্ট করতে পারেন। দ্যাটস আপ টু ইউ। বেটার টু সিলেক্ট 4 ইউনিভার্সিটিজ 4 প্রোগ্রামস, বিকজ আপনি অপশন কেন হাত থেকে ছাড়বেন। আচ্ছা, সিলেকশনের ক্ষেত্রে এখানে যেটা হয় যে আপনি 7th এপ্রিলে দেখবেন আপনি 4টা চয়েস তো রেখেছেন, ঠিক আছে, বা 3টা চয়েস রেখেছেন, হোয়াট এভার ইউর উইশ, আপনি চাইলে একটাও রাখতে পারেন। এখন আপনি তো, আমি ধরে নিলাম আপনি 4টাই রেখেছেন, ঠিক আছে। 4টা রাখলে প্রথমটা আপনাকে যদি কন্ডিশনালি অ্যাডমিটেড দিয়ে দেয়, তাহলে বাকি 3টা থেকে কিন্তু আর আপনি কোনো কিছু অফার অ্যাকসেপ্ট করতে পারবেন না, এটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। এটা আপনার কিছু করা থাকে না, সিস্টেম থেকে এটা অটোমেটিকলি হবে। সো ফার্স্ট র্যাঙ্ক ইউনিভার্সিটি ইফ দে অফার ইউ আ প্লেসমেন্ট, দেন বাকিগুলো ডিলিট হয়ে যাবে। ফার্স্ট ওয়ান যদি আপনাকে রিজার্ভ লিস্টে রাখে বা কন্ডিশনালি রিজার্ভড, আপনার ক্ষেত্রে কন্ডিশনালি রিজার্ভড কেন? আপনি কন্ডিশনালি রিজার্ভ মানে আপনি তো টিউশন ফি স্টুডেন্ট, সো টিউশন ফি পেইং স্টুডেন্টসরা কিন্তু কন্ডিশনালি অ্যাডমিটেড হয়। সো রিজার্ভের ক্ষেত্রেও কন্ডিশনালি রিজার্ভড। ওকে, সো আপনি কন্ডিশনালি রিজার্ভ যদি হন, অর্থাৎ ওয়েটিং লিস্ট, আপনি যদি ওয়েটিং লিস্টে থাকেন, তাহলে বাকি 3টা ইউনিভার্সিটির হাতে চান্স থাকে যে সেখান থেকে আপনাকে সিলেক্ট করার। সেকেন্ড ইউনিভার্সিটি সে আপনাকে সিলেক্ট করে দিল, তাহলে থার্ড অ্যান্ড ফোর্থ আপনার অটো ডিলিট হয়ে যাবে। সেকেন্ড ইউনিভার্সিটিও আপনাকে কন্ডিশনালি রিজার্ভ লিস্টে রাখলো, অর্থাৎ ওয়েটিং লিস্টে রাখলো। এবার থার্ড আর ফোর্থ বাঁচে। থার্ড আর ফোর্থ থেকে যদি আপনাকে থার্ড নিয়ে নেয়, ইটস ওকে, ফোর্থ ডিলিট হয়ে যাবে। আর যদি আপনাকে থার্ডও যদি আপনাকে রিজার্ভে রাখে, ফোর্থ যদি নিয়ে নেয়, তাহলে আপনার অ্যাডমিশন কনফার্মড। আর যদি আপনার ভাগ্য খারাপ থাকে, তাহলে যেটা হচ্ছিল 4টাই যদি আপনাকে রিজার্ভ লিস্টে রাখে, বাট সেই সিনারিওটা খুবই কম হয়, শুধুমাত্র একজনের ক্ষেত্রে মনে হয় দেখেছিলাম। সো আশা করবেন যাতে অ্যাডমিশন হয়ে যায়, সবকিছু প্রপারলি গুছিয়েই অ্যাপ্লাই করবেন, যাতে করে অ্যাপ্লিকেশনটা খুব ফ্রুটফুল বা স্মুথ হয়, সেটা খেয়াল রাখবেন। ওকে, আর রিজার্ভ লিস্ট বা ওয়েটিং লিস্টের ক্ষেত্রে আপনার কিন্তু সিরিয়াল দেখাবে যে আপনি রিজার্ভে আছেন, আপনার কিউ কত, কিউ নাম্বার দেখায়। সে আপনার কিউ হলো 25, 26, আপনি আশা ছেড়ে দেন। ওখান থেকে আপনার সে আপনি যে থার্ড চয়েসের যে ইউনিভার্সিটি, সে আপনাকে সিলেক্ট করে নিয়েছে অলরেডি, হাতে থাকে আর বাকি 3টা, ঠিক আছে। ফার্স্ট অ্যান্ড সেকেন্ডে আপনার 25, 85, 45 এরকম আপনার হলো সিরিয়াল রিজার্ভ লিস্টে। এগুলো আপনি আশা ছেড়ে দেন। আপনি থার্ড যে ইউনিভার্সিটি আপনাকে পিক করে নিয়েছে, ওর অফারটাই আপনি অ্যাকসেপ্ট করে নেন, ঠিক আছে। এটাই বেটার হবে, কারণ এই ফার্স্ট 2টা থেকে আর আসবে না। ইউজুয়ালি 2 থেকে আপনার যদি 10 বা সর্বোচ্চ 20টাকেও আসলে মানে চুজ করে লাভ নেই। 2 থেকে 10-এর মধ্যে যদি আপনার সিরিয়াল থাকে, তাহলে হয়তো বা যেটা হয় অনেক সময় আপনার ইউরোপিয়ান স্টুডেন্টসরা আপনার অথবা আদার স্টুডেন্টসরা এসআই স্কলারশিপ পেয়ে যায়, যে কারণে তারা তাদের অ্যাডমিশন উইথড্র করে, ঠিক আছে, তাদের রেসপেক্টিভ ইউনিভার্সিটির জন্য, ঠিক আছে। সো ইন দ্যাট কেস তখন স্পট খালি হয়। স্পট খালি হলে যদি আপনার 2 থেকে 10-এর মধ্যে থাকে কিউ, বেটার হচ্ছে 2 থেকে যদি 5-এর মধ্যে থাকে আপনার কিউ, দেন ইউ ক্যান গেট an admission, you can expect to have an admission. Okay, so আমি যেমন বলি, আমার নিজেরও কিন্তু আপনার যেটা উপসালা ইউনিভার্সিটিতে রিজার্ভ লিস্টে ছিল এবং আমার সিরিয়াল ছিল 2। সো আমি তখনও পর্যন্ত কিন্তু আমার
যেটা হচ্ছে যে আমি চেক করেছি বা দেখেছিলাম যে কতদিন লাগে আসলে। দুই তো মানে হচ্ছে হলো জাস্ট দুইজন মানুষ যদি ড্রপ করে তাহলে আমার অ্যাডমিশনটা হয়ে যায় উপসালা ইউনিভার্সিটিতে। তো দেখলাম 2 মাস অলমোস্ট পার হয়ে গেল, বাট দেয়ার ইজ নো পসিবিলিটি। সো আলটিমেটলি যেটা আমার হাতে ছিল আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, অ্যান্ড দ্যাট ইজ অলসো আ পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড আ রিনাউন্ড ইউনিভার্সিটি ইন এন্টায়ার সুইডেন। সো যেটা হচ্ছে আপনাকে অনেক সময় এই ট্যাকটিক্সগুলো খেয়াল করতে হবে, ঠিক আছে? আপনার হয়তো বা এক্সপেকটেশন সামথিং এলস থাকতে পারে, বাট আপনার হয়তো বা আপনি ইন রিয়ালিটি পাচ্ছেন হচ্ছে হলো সামথিং এলস। সো এটা নিয়ে এবার কথা বলা হলো। আর যেটা হচ্ছে কোনো ধরনের ইস্যুস, কোনো ধরনের আপনার কনফিউশনস হচ্ছে, হ্যাঁ, কোনো ধরনের প্রবলেমস আপনি ফেস করছেন, অবশ্যই ইউনিভার্সিটি অ্যাডমিশনস ডট এসির কন্ট্যাক্ট ফর্মে যায় ডাইরেক্ট মেইল করবেন। ডোন্ট হেজিটেট, দে রিপ্লাই ইউ ব্যাক, দে রেসপন্ড ব্যাক টু ইউ। অনেক সময় এই ঝামেলা হয়, যেমন এটা হচ্ছে আমার ক্ষেত্রেও ঘটেছিল, এবং এটা অনেকের ক্ষেত্রেই ঘটে যে আপনি যখন ট্রান্সক্রিপ্ট কুরিয়ার করছেন, ট্রান্সক্রিপ্ট আপনি দেখতে পাচ্ছেন আপনার ডিএইচএল ট্র্যাকিং এ যে ট্রান্সক্রিপ্ট চলে গিয়েছে ইউনিভার্সিটি অ্যাডমিশনের রজার্সবার্গের অফিসে, এটা পৌঁছে গিয়েছে, বাট লাইক আপনার হচ্ছে হলো 2-3 দিন পার হয়ে যাচ্ছে, স্টিল দ্য ট্রান্সক্রিপ্ট ইজ নট কানেক্টেড। আমার নিজেরই এক ফ্রেন্ডের হচ্ছে হলো 10 দিন পার হয়ে গিয়েছিল, কোনো খবর নাই। তো এমন অবস্থায় আপনাকে মেইল করতে হবে ইউনিভার্সিটি অ্যাডমিশনকে যে আমি তো জানি আমার ইউনিভার্সিটি তোমাকে কুরিয়ার করেছে, এবং আমি আমার ইউনিভার্সিটির সাথে ফলো আপ করে জানতে পারলাম যে ডকুমেন্ট তোমার হাতে রিসিভ হয়েছে। সো এখনো পর্যন্ত আমি পোর্টালে কোনো আপডেট দেখছি না, এটার রিজনটা কি? আপনি যদি দেখেন যে ডকুমেন্ট রিসিভড হওয়ার পরে 4-5 দিন পার হয়ে যাচ্ছে, বাট এটাকে এখনো কানেক্টেড করছেন আপনার ডকুমেন্ট সেকশনে আপনার পোর্টালে, তখন অবশ্যই আপনি মেইল করবেন। কারণ অনেক সময় তাদের কিছু কোয়ারিজ বা কনফিউশনস থাকে, হয়তো বা তারা কোয়ারি আপনাকে সেন্ড করলো না, ঠিক আছে? অনেক সময় তারা কোয়ারি সেন্ড করে না। হ্যাঁ, সো যেটা হচ্ছে হলো যে ডিএইচএল এর মাধ্যমে যেহেতু ডকুমেন্ট যায়, অনেক সময় আপনার এনভেলপটা ম্যানিপুলেটেড হতে পারে, অনেক সময় আপনার ডকুমেন্টস চেক হয় কাস্টমসে, ঠিক আছে? সো খুলে দেখতে পারে। সো এনভেলপ যদি খোলা হয়ে যায় ইন কেস, দে কনসিডার ইট অ্যাজ আ ম্যানিপুলেশন। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে তখন তারা এটাকে রেখে দেয় আর এটা নিয়ে কাজ করতে চায় না। তো তখন আপনাকে বলে বুঝাইতে হবে যে এটা আমার ইউনিভার্সিটি থেকে ডাইরেক্টলি গিয়েছে, ইফ ইউ ওয়ান্ট টু কমিউনিকেট উইথ মাই ইউনিভার্সিটি কন্ট্যাক্ট ব্লা ব্লা ব্লা, অ্যাড্রেস দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, এবং আপনার ইউনিভার্সিটির অফিসে আপনি কথা বলে রাখবেন যে আপনাদের সাথে সুইডেন থেকে যোগাযোগ করতে পারে ভেরিফাই করার জন্য। মোস্টলি দে ডোন্ট ভেরিফাই, মোস্টলি দে ডোন্ট কন্ট্যাক্ট। তারা আপনার আপনার যে কথার যে গাট ফিলিং সেটার উপরে বিলিভ করে, এবং আপনাকে মেল দিতে পারে যে নো, উই ফেল্ট দিস ইজ আ ম্যানিপুলেটেড ডকুমেন্ট অ্যান্ড দিস ডকুমেন্ট হ্যাজ নট বিন ট্রান্সফার্ড ফ্রম ইউর ইউনিভার্সিটি ডাইরেক্টলি। এটা আপনাকে ডাইরেক্টলি মেইলও করতে পারে। হ্যাঁ, তখন আপনি বলবেন না, এটা আমার ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে, আমি ফলো আপ করে জানতে পেরেছি এবং বিধায় আমি তোমার কাছে জিজ্ঞেস করছি। এটা যদি তোমার কোনো সন্দেহ থাকে তুমি আমার ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করো, আমার ইউনিভার্সিটি তোমাকে পাঠিয়েছে, আমি তোমাকে পাঠাইনি, ঠিক আছে? সো এখানে ডকুমেন্টের ফরজারি বা ম্যানিপুলেশনের কোনো অপশন থাকবে না। সো আপনি যদি মেইল করতে পারেন, এভাবে যদি আপনি কমিউনিকেট করতে পারেন, দেখবেন পরের দিনই আপনার ডকুমেন্টকে তারা আপলোড করে দিয়েছে, ঠিক আছে? সো এনি সর্ট অফ কোয়ারিজ, কনফিউশনস, ঝামেলা যাই থাকুক না কেন, অবভিয়াসলি ইমেল টু universityadmissions.se, দে হ্যাভ আ বিগ কন্ট্যাক্ট ফর্ম অ্যান্ড সেখানে ভার্সেটাইল ক্যাটাগরি দেওয়া আছে ড্রপ ডাউন মেনুর মধ্যে। সো ইউ গেট টু আন্ডারস্ট্যান্ড আসলে কিভাবে অ্যাপ্লিকেশন প্রসেস করতে হবে। সো আশা করি যে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি হয়তো বা কিছু ইনসাইটস আমি দিতে পেরেছি। অনেকেরই কিছু কোয়ারিজ বা কনসার্নস থাকে, হোপফুলি আপনাদের উপকারে আসবে। আর আমার প্লেলিস্টের লিঙ্কটা দেওয়া থাকছে, সো আগের যতগুলো ভিডিও আছে ইউনিভার্সিটি অ্যাডমিশন রিলেটেড, অর্থাৎ সুইডেনের অ্যাপ্লিকেশন প্রসেস রিলেটেড, সেগুলো দেখবেন। এবং যদি স্টেপ বাই স্টেপ হচ্ছে হলো ডামি অ্যাকাউন্ট ইউজ করে কিভাবে রেসিডেন্স পারমিট অ্যাপ্লাই করতে হয় সেটাও যদি দেখতে চান, তাহলে সেটাও কিন্তু প্লেলিস্টের মধ্যে রয়েছে। সো আপনার সামনে একটি ডেমো অলরেডি এক্সিস্ট করছে, ইভেন ইউনিভার্সিটি অ্যাডমিশনের পোর্টালটি নিয়েও। সো বেস্ট উইশেস টু অল অফ ইউ যারা এই ইনটেকে অ্যাপ্লাই করছেন।
এবং বি প্রিপেয়ার্ড যে আপনার এপ্রিল 7-এ আপনার কাছে রেজাল্ট আসবে এবং রেজাল্টের পরে আপনাকে ম্যাক্সিমাম মেয়ের মধ্যে বা মেয়ের 2 তারিখের মধ্যে আপনাকে ফার্স্ট সেমিস্টার টিউশন ফি পে করার ইনভয়েসটা দিয়ে দিবে। সো ফার্স্ট সেমিস্টার টিউশন ফিটা পেমেন্টটা করতে হবে। আপনি যদি কন্ডিশনালি অ্যাডমিটেড হন কোনো ইউনিভার্সিটি থেকে, দেন আপনি পেমেন্ট করার পরে আপনি টার্গেট রাখবেন যেন বাই এন্ড অফ মে আপনি ভিসা অর্থাৎ রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লিকেশনটা করে ফেলবেন। কারণ দ্য আর্লি ইউ ডু ইয়োর রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন, ততটা এক্সপেকটেশন থাকতে পারে যে কোনো একটি কেস অফিসার অ্যাসাইন হবে ফ্রম মাইগ্রেশনস ভার্কেট অর্থাৎ সুইডিশ মাইগ্রেশন এজেন্সি, এবং সে আপনার প্রোফাইলটাকে চেক করতে পারবে। পরবর্তী আরেকটি ভিডিও করব রেসিডেন্স পারমিট নিয়ে। হোপফুলি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে, এবং অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, জানাবেন আপনাদের কোয়ারিজগুলো। আমি পাচ্ছি আপনাদের কোয়ারিজ, অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।